অন্ধকার ঘুটঘুটে কালো রাত। ঘড়িতে 2:30 চারদিকে পরিবেশ ভীষণ নীরবতা পালন করছে। মনে হচ্ছে এই পুরো গ্রাম জনমানব শূন্য, কোথাও কোনো জনমানবের উৎস নেই। অথচ দিনের বেলা এই গ্রামটাই জনমানবে ভরপুর একটা অপূর্ব সুন্দর গ্রামে পরিণত হয়। শুধু রাত হলেই সব কিছু বদলে যায়। গ্রামের মানুষের মনে কি কি ভুতুড়ে ভয় বিরাজ করে বসে আছে। গ্রামে আসার সময় গাড়ির ড্রাইভারও কী সব গল্প বলছিল। একটা পুরনো ব্রিজের কথা, সেখানে নাকি প্রতি মাসে একটা লাশ পাওয়া যায়, তবে সেটা কোনো বিবাহিত পুরুষ বা মহিলা নয়, অবিবাহিত কিশোর অথবা কিশোরী হয়। বলা হয় সেখানে নাকি পিশাচরা থাকে, তারা কিশোর কিশোরীদের মেরে তাদের রক্তপান করে আরও শক্তিশালী হয়। এছাড়াও আরও বলছিল এই গ্রামে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাই রাত 10টার পর কেউ ঘর থেকে বের হয় না। কিন্তু আয়ান শহর থেকে বড় হয়েছে, এসবে কোনো বিশ্বাস নেই। ভূত প্রেত পিশাচ বলতে কিছুই নেই, এমনটাই আয়ানের ধারণা। আয়ানের মনের মধ্যে অশান্তি অনুভব হচ্ছে, তাই চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। বাড়িতে সবাই ঘুমে তলিয়ে গেছে, যেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আয়ানের কোনো কিছুতেই মন বসছে না, ভালো লাগছে না। তাই ভাবলো একটু বাইরে হাঁটাহাঁটি করে আসলে হয়তো ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ। ঘরে ঢুকে সোয়েটার আর মোবাইল হাতে নিয়ে রওনা হলো বাইরে হাঁটার উদ্দেশ্যে। গন্তব্য কোনো এক নির্জন জায়গা, যেখান থেকে স্পষ্ট চাঁদের সাথে আলাপন করা যাবে। একমাত্র চাঁদই তো সেই, যার সাথে মনে সব কথা শেয়ার করা যায়। হেঁটে হেঁটে তেমন একটা জায়গা পেয়েও গেল আয়ান। একটা পুরনো ব্রিজ, যার এক পাশে বড় বড় কিছু বাঁশঝাড় আর অন্য পাশে লম্বা লম্বা সুপারি গাছ। সামনের দিকে সোজা আকাশের চাঁদ। এমনটাই তো চেয়েছিল আয়ান। যাক, এখানে বসে হয়তো কিছুটা ভালো সময় কাটানো যাবে। ব্রিজের উপর একা একা বসে আছে আয়ান। মিষ্টির সাথে ঝগড়া করে মন ভালো নেই। আফসোস হচ্ছে ভীষণ, কেন যে ঝগড়া করতে গেল। ঝগড়া না করে মেয়েটার কথা মেনে নিলেই হতো। পকেট থেকে মোবাইলটা বের করে বারবার ভাবছে মিষ্টিকে কল দেবে কি না। আর কল দিলেই যে মিষ্টি কল রিসিভ করবে তাও তো না। মেয়েটা বড্ড জেদি, রাগ করলে সহজে রাগ ভাঙে না। থাক, আগামী পরশু সামনাসামনি গিয়ে রাগ ভাঙানো যাবে। এখন হয়তো ঘুমিয়ে পড়েছে মিষ্টি। মোবাইলে টুং করে শব্দ হলো, সম্ভবত মেসেজের রিংটোন। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মিষ্টির মেসেজ আসছে। আয়ান, আই এম সরি, আমার ওভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি, ক্ষমা করে দাও আমায়। মেসেজ পড়ে আয়ান অবাক হয়ে যায়। 5 বছরের সম্পর্কে এই পর্যন্ত মিষ্টি কখনোই রাগ করে নিজে থেকে কথা বলেনি, ক্ষমা চাওয়া তো অনেক দূরের কথা। ভাবনার ঘোর কাটে আবার মেসেজের রিংটোনে। কি হলো, কিছু তো বলো, তুমি কি আমায় ক্ষমা করোনি? এবার আয়ান রিপ্লাই দিল, আরে তুমি ক্ষমা চাইছো কেন? ক্ষমা তো আমার চাওয়ার কথা, আমিও তো ওভার রিয়েক্ট করে ফেলেছি। আচ্ছা বাদ দাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? ব্রিজ থেকে নেমে নিচে বালুর চর আছে, চরে চলে আসো। এই তুমি কি করে জানো আমি ব্রিজের ওপরে বসে আছি? তুমি কি এখানে আছো? আমি তোমার সব কিছুই জানি, এবার নিচে চলে আসো। আয়ান মিষ্টির কথা মতো ব্রিজের নিচে বালুর চরের দিকে এগিয়ে গেল। চোখ পড়ল সামনে আগুন জ্বলছে এবং আগুনের পাশে কোনো মেয়ে বসে আছে। দূর থেকে চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এত রাতে এই নির্জন চরে কে বসে আছে? তাও আবার মেয়ে মানুষ। মনের মধ্যে কি ভয় ডর নেই নাকি? আয়ান মেয়েটার দিকে এগিয়ে গেল। খোলা চুল বাতাসের সাথে এলোমেলো হয়ে উঠছে। উল্টো দিকে ফিরে বসে আগুনে হাত পোয়াচ্ছে মেয়েটা। হঠাৎ করে কেমন যেন শীত শীত অনুভব হচ্ছে আয়ানের। একটু আগেই তো তাপমাত্রা ঠিক ছিল, এক মুহূর্তে এত বদলে গেল কি করে? প্রচণ্ড শীতে কাঁপতে শুরু করে দিয়েছে আয়ান। এখানে এসে বসো, মেয়েটি বলল। আয়ান শীতে কাঁপতে কাঁপতে আগুনের সামনে গিয়ে বসল। তখন আগুনের আলোয় মেয়েটার মুখ দেখে আয়ান স্তব্ধ হয়ে যায়। এটা তো মিষ্টি। মিষ্টি এখানে আসলো কি করে? মিষ্টি তুমি এখানে কি করে?
কখন? কিভাবে এলে? মিষ্টি কিছু বলছে না, সে মাটির নিচে তাকিয়ে আছে। আয়ান আবার বলে উঠল, মিষ্টি কি হলো? বললে না তো তুমি এখানে কিভাবে কখন আসলে? এখানে তো আমার ফুপুর বাড়ি। মিষ্টি আয়ানের দিকে ওর হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা একটু ধরবে কি আয়ান? আয়ান কিছু না বলে মিষ্টির হাত ধরল। তখন মনে হলো মিষ্টির হাত কেমন লম্বা লম্বা লোমসের মতো মনে হচ্ছে। আয়ান হাতের দিকে তাকাবে, তখনই পাশে জ্বলন্ত আগুনটা নিভে গেল। মিষ্টি, তোমার হাত এমন লাগছে কেন? কেমন লাগছে আয়ান? লোমসে ভরা মনে হচ্ছে, নাকি হাতে আঙ্গুলগুলো 5টার বদলে 3টা মনে হচ্ছে? মিষ্টির কথা শুনে আয়ান কেমন যেন ভয়ে শিউরে উঠল। মিষ্টি, এসব কেমন কথা? অন্ধকার সরাতে পকেট থেকে মোবাইল বের করে টর্চ অন করে আয়ান। সেই সাথে মিষ্টির হাতের দিকে টর্চের আলো ফেলতেই দেখে মিষ্টি ঠিকই বলেছিল, পুরো হাত লোমছে ঢাকা। দেখে কোনো জানোয়ারের হাতের মতোই লাগছে, আর আঙ্গুলও 5টার বদলে 3টে। আয়ান এক ঝটকা নিজের হাত সরিয়ে নিল, মিষ্টির মুখে টর্চের আলো ঢেলে দিল। তখন মিষ্টির চেহারা দেখে ভয়ে আয়ানের গলা শুকিয়ে হার্টবিট ক্রমশ বাড়তে লাগলো। মিষ্টির চোখ দুটো রক্তাক্ত লাল হয়ে আছে, ঠোঁটের দুই পাশে লম্বা লম্বা 2টা দাঁত বের হয়ে আছে, হাতের মতো সারা মুখেও লোমশ ভরা। আয়ান চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারে কোনো সারা শব্দ হলো না। বুঝতে পারে আয়ান তার কথা বলার শক্তি নেই, এখন গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তৎক্ষণাৎ উঠে দৌড়ে পালাতে চেষ্টা করে আয়ান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তার কণ্ঠের সাথে শরীরও অবশ হয়ে আছে, নড়াচড়াও করতে পারছে না। সামনে মিষ্টির রূপ ধারণকারী সেই ভয়াবহ ছায়াটা তার হাত বাড়িয়ে দিচ্ছে আয়ানের দিকে। আয়ানের গলা চেপে ধরে সে। আয়ান নিজেকে বাঁচাতে অনেক জোরাজোরি করে, কিন্তু তাতে কোনো সফলতা পায়নি। ক্রমশ আয়ানের গলায় চাপ দিচ্ছে সে। এক পর্যায়ে সে বড় বড় দাঁত এগিয়ে আনে আয়ানের ঘাড়ের কাছে। ভয়ে জ্ঞান হারায় আয়ান। জ্ঞান ফিরে নিজেকে ঘরে বিছানায় দেখতে পায়। বাইরে সূর্যের আলো দেখে বুঝতে পারে আয়ান সকাল হয়ে গেছে। তারপর গত রাতের কথা মনে পড়ে আয়ানের। তখন ফুফু এসে জিজ্ঞেস করেন, তোকে না বারণ করেছিলাম রাতে বাইরে না যেতে, তাহলে তুই ওই ব্রিজের কাছে কিভাবে গেলি? ভাগ্যিস সকাল সকাল ঋতুর কলেজ ছিল, তাই যাওয়ার সময় তোকে ব্রিজের ওপর অজ্ঞান অবস্থায় দেখতে পাই। পরে আমি আর তোর ফুপা গিয়ে তোকে নিয়ে আসলাম। তখনই ঋতু দৌড়ে এসে বলল, ব্রিজের নিচে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। পোশাক দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছে, খুব মায়াবী দেখতে। আহারে বেচারি, অকালে এভাবে পিচাসদের হাতে মারা গেল বলে মিতু ফ্রেশ হতে রুমে চলে গেল। আয়ানের ফোনে কল আসে। হ্যালো পার্থ, বল। মিষ্টি এবং আয়ানের বন্ধু পার্থ। কিরে, কেমন সারপ্রাইজ দিল মিষ্টি তোকে? এনিওয়ে, হ্যাপি বার্থডে ডিয়ার। আয়ানের মনে হলো আজকে তো ওর বার্থডে। আরে আজকের তারিখের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ পার্থ। হ্যাঁ জনাব, আপনি ভুলে গেছিলেন, তাই তো মিষ্টি আপনাকে সারপ্রাইজ দিতে ওখানে গিয়েছে। কোথায় মিষ্টি? ওর কাছে ফোনটা দে তো, ওর নাম্বার অফ। পার্থ, তুই কি মজা করছিস আমার সাথে? মিষ্টি এখানে কোথায় থেকে আসবে? আরে মজা করবো কেন, সত্যি বলছি। আমি নিজে মিষ্টিকে গাড়িতে তুলে দিয়ে আসছি। তুই যাওয়ার ঘন্টাখানিক পরে মিষ্টিও তোদের গ্রামে গেছে। কেন বলতো, তোর কি ওর সাথে দেখা হয়নি? তাহলে মিষ্টি গেল কোথায়? ফোনও তো অফ। আমি জানি না রে। আয়ান ফোনটা রাখ, 1 মিনিট পর কল ব্যাক করছি। মিষ্টির মা কল করেছে। আয়ান বলে ফোন রেখে দিল। মিতু ফ্রেশ হয়ে এসে আয়ানের সাথে গল্প করতে আসে। মিতু ওর মাকে ডেকে বলে, মা, আয়ান ভাইয়াও কিশোর এবং অবিবাহিত। তাহলে গত রাতে আয়ান ভাইয়া কিভাবে বেঁচে গেল? ওখান থেকে তো কেউ এভাবে জীবিত ফিরে আসে না। মিতুর মা বলল, না, আয়ান অবিবাহিত নয়। আয়ানের ছোটবেলায় বিয়ে হয়েছিল আয়ানের বাবার বন্ধুর মেয়ের সাথে। পরে সেই বন্ধু মারা যায় এবং ওনার স্ত্রী তার মেয়ের সেই ছোটবেলার বিয়ে অস্বীকার করেন। এসবের কারণে আয়ানের বাবাও আর সেই বিয়ের কথা মনে রাখতে চাননি। আর এই কারণে আয়ান হয়তো গতরাত বেঁচে ফিরেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, তিনি আমার আয়ানকে রক্ষা করেছেন। আয়ানের ফোনে আবার কল আসলো পার্থের। হ্যালো পার্থ, বল মিষ্টির কোনো খোঁজ পেলি? আর আন্টি কেন ফোন করেছিলেন? আয়ান, তুই যে গ্রামে আছিস সেখানে লোকাল থানা থেকে কল আসছিল মিষ্টির বাসায়। মিষ্টির মৃত লাশ পাওয়া গেছে ওই গ্রামে কোনো এক ব্রিজের নিচে। আয়ান চিৎকার দিয়ে উঠে দৌড়ে সেই ব্রিজের কাছে যায়।
ব্রিজের পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আয়ানের সাহস হচ্ছে না ওখানে এগিয়ে গিয়ে দেখার, যদি সত্যি মিষ্টি লাশ হয়। তবুও কোনোরকম সাহস করে লোকজনের ভেতরে গিয়ে লাশটাকে দেখে। মাটিতে লুটিয়ে পড়ে আয়ান। হ্যাঁ, এটাই তার মিষ্টির লাশ, যার সাথে সে গতকালই ঝগড়া করে আসছে। মিষ্টির লাশ দেখে লোকজন বলাবলি করছে, আরে মেয়েটা কত সুন্দর ছিল, না জানি পিশাচেরা ওর সাথে কি করেছে। দেখে মনে হচ্ছে শরীরে সব রক্ত চুষে নিয়েছে, কিরকম পুরো শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে। পুলিশ এসে মিষ্টির লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। আয়ানের ফুপা এসে আয়ানকে বাড়ি নিয়ে গেলেন। মিতু বলল, আয়ান ভাইয়া তো বেঁচে গিয়েছিল বিবাহিত হওয়ার কারণে, কিন্তু ওই মিষ্টি মেয়েটা বাঁচতে পারেনি।